বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে মেহজাবিন ও তানজিদ তিশার পর যে নামটি উঠে আসে তা হলো তাসনিয়া ফারিন। মূলত এই দুজনের পর তিনিই বর্তমানে সবচেয়ে আলোচিত ও প্রশংসিত অভিনেত্রী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ২০১৩ সালে ক্যারিয়ার শুরু করা সাফা কবির কিভাবে পিছিয়ে পড়লেন তাসনিয়া ফারিন থেকে। আজকের ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব সাফা কবির ঠিক কোন কারণে পিছিয়ে পড়েছেন তাসনিয়া ফারিনের তুলনায়। বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রিতে পরিচিত সাফা কবিরের আসল নাম অ্যানাটনি কেলি সাফা। ২০১২ সালে আশফাক নিপুণ পরিচালিত এয়ারটেল বাংলাদেশ বিজ্ঞাপনের মাধ্যমে বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রিতে সাফা কবির পা রাখেন। এরপর তিনি প্রাণ পিনাকবার ও প্যারাশুট হেয়ার অয়েলের মতো জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেন। অভিনয়ে তার যাত্রা শুরু হয় ২০১৩ সালে পরিচালিত অল টাইম দলের উপর টেলিফিল্মের মাধ্যমে। এই টেলিফিল্ম নিয়ে নতুন করে কিছু বলবার নেই। সেই সময়ে এই টেলিফিল্মটিতে অ্যাক্ট করা প্রতিটি ক্যারেক্টার গণমানুষের কাছে পৌঁছে গিয়েছিল। এই টেলিফিল্মটি সাফা কবির ও তৌসিফ মাহবুব দুজনেরই ক্যারিয়ারের উত্থান বলা যেতে পারে। এর ঠিক ১ বছর পর সাফা কবির ২০১৪ সালের দিকে রিদওয়ান রনি পরিচালিত ভালোবাসা ১০১ নামে একটি টিভি নাটকে অভিনয় করেন। এর মাধ্যমে সাফা নাটকে নিয়মিত হয়ে ওঠেন। ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে সাফা কবির বেশ কয়েকটি নাটক ও শর্ট ফিল্মে কাজ করে। মূলত এই সময়ে বাংলাদেশের নির্মাতারা শর্ট ফিল্মকে নিজেদের দক্ষতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে থাকেন। এই জোয়ারে বাংলাদেশে বেশ কয়েকজন নতুন ধারার পরিচালকের আগমন ঘটে। যেহেতু এই সময়ে সাফা কবির নিয়মিত এবং নতুন, তাই নতুন পরিচালকেরা তাকে নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং কাজ করে। যেমন ২০১৬ সালে ভিকি জায়েদ পরিচালিত শর্ট ফিল্ম দেয়াল, ২০১৮ সালে মাবরুর রশিদ বান্না পরিচালিত মেয়েটা ছেলেটা, ২০১৯ সালে রতন হাসান পরিচালিত অবাক মেঘের বাড়ি। এই পর্যন্ত আলোচনায় এটাই স্পষ্ট, সাফা কবির এখন মিডিয়া ইন্ডাস্ট্রিতে অনেক জনপ্রিয় ও পরিচিত মুখ। কিন্তু কোন কারণ তাকে ২০২৫ সালে এসে তাসনিয়া ফারিন থেকে কম আলোচনায় রাখছে? তাসনিয়া ফারিন সাফা কবির থেকে ৪ বছর পর অর্থাৎ ২০১৭ সালে নাটক ইন্ডাস্ট্রিতে আগমন করে। যদিও তার পূর্ব অভিজ্ঞতা ছিল ফটোশুট ও বিজ্ঞাপনে, কিন্তু নাটকে তার আনুষ্ঠানিক অভিষেক হয় ২০১৭ সালে সাফায়েত মনসুর রানা পরিচালিত আমরা ফিরব কবে নাটকের মাধ্যমে। ব্যাপারটা এমন না যে তাসনিয়া ফারিন শুরুর দিকে একের পর এক মাস্টারপিস কাজ করে যাচ্ছেন। শুরুর দিকে তাদের দুজনেরই ক্যারিয়ারে ভালো কাজের চেয়ে যাচ্ছে তাই কাজের সংখ্যাই বেশি। তাসনিয়া ফারিনের প্রথম নাটকে সবচেয়ে জনপ্রিয় কাজ এক্স বয়ফ্রেন্ড, যেটি পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি। ইউটিউবে এই কাজটি প্রায় ৩৯ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। তবে মানের দিক দিয়ে এই কাজটি তেমন ওভার দ্য টপ বা আউট অফ দ্য বক্স কিছু না। সালটা ২০২১। সাফা কবিরের ক্যারিয়ারে প্রায় ৮ বছর হলো। এই দীর্ঘ সময়ের যাত্রায় তিনি নিজেকে সবসময় খুব বেশি কমফোর্ট জোনে রেখেছেন। এতটাই বেশি যে ইউ নো হোয়াট, ৮ বছরের বেশি সময়ের অভিনেত্রী কাজ করছেন মেকআপ গার্ল, প্র্যাঙ্ক কাপল, গুড বয় ব্যাড গার্ল, ড্রামা কুইন, ওহ মাই ডার্লিং, আরও কত কি। অন্যদিকে মাত্র ৪ বছরের মাথায় তাসনিয়া ফারিন সিদ্ধান্ত নেন মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় কাজ করার। ব্যাপারটা এমন না যে তিনি নিজে ফারুকীর কাছে চেয়ে কাজটা করেছেন। লাকিলি ফারুকী তাকে অফার দিয়েছিল লিড ক্যারেক্টার করার জন্য। লেডিস অ্যান্ড জেন্টলম্যান নামে এই ওয়েব সিরিজটি জি5 প্ল্যাটফর্মে মুক্তি পায় এবং প্রশংসিত হয়। তবে এত নতুন অভিনেত্রীর জি5 এর মতো এত বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে কাজ করার সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই প্রশংসনীয়। শুধু তাই নয়, এই কাজের জন্য ফারিন বেস্ট ফিমেল অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড অর্জন করে। মূলত একজন অভিনয়শিল্পীর সবচেয়ে ভালো গুণ হলো সময়ের সাথে নিজের কাজের ভিন্নতা আনা। তাসনিয়া ফারিন ঠিক এই গুণেরই পরিচয় দিয়েছেন। বাংলাদেশে ওটিটি রেভলিউশন হওয়ার পর তিনি নিজেকে ওটিটিতে শিফট করতে থাকেন, যার ফলস্বরূপ কারাগার, সিন্ডিকেট, নেটওয়ার্কের বাইরে আরও এক পৃথিবীর মতো কিছু জনপ্রিয় ও সফল কাজ এসেছে। অন্যদিকে সাফা কবির এখন পর্যন্ত ওটিটিতে তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। যদিও শঙ্খ দাশগুপ্তের বলি কাজটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বেশ ভালো ছিল। এছাড়াও রায়হান রাফি পরিচালিত নিঃশ্বাস কাজটাও মোটামুটি ঠিকঠাক। তবে সাফার সবচেয়ে আলোচিত টিকিট কাজটি আমার একদমই পছন্দ হয়নি। খুব রিসেন্টলি বঙ্গতে সাফার একটা কাজ দেখলাম, সম্ভবত প্রতিধ্বনি নাম ছিল কাজটার। ট্রুলি খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমার দেখা সাফা কবিরের ক্যারিয়ারের বেস্ট কাজ বেড নম্বর ৩। কারণ এই নাটকে তিনি শুধু মুখ্য চরিত্রই ছিলেন না, বরং পুরো নাটকের কেন্দ্রবিন্দু। যদি তিনি দুর্বল পারফর্ম করতেন পুরো নাটকটি ভেস্তে যেত।
এখন কথা বলবো কেন তিনি তুলনামূলক কম আলোচনায় এবং এত দীর্ঘ ক্যারিয়ার হওয়া সত্ত্বেও কেন তিনি পিছিয়ে। এর সবচেয়ে বড় কারণ সময়ের সাথে নিজের সিদ্ধান্তকে আপডেট না করা, বরং নিজেকে সবসময় সেফ জোনে রাখা, একই ধরনের চরিত্রে বারবার কাজ করা। তবে শুধুই কি তাই? আমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে একজন মিডিয়া পার্সনের ক্যারিয়ার নিয়ে একটি হেলদি এবং গঠনমূলক বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি। কোনো কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল থেকে পার্সোনালি হার্ট করে কথা বলার আমার কোনো ইন্টেনশন নাই। যেহেতু আমার ভিডিওর টপিক ছিল কেন সাফা কবির এত সিনিয়র হওয়ার পরও তুলনামূলক কম আলোচনায়, এই টপিককে পুরোপুরি কভার করার জন্য আমি একটি ফুটেজ ব্যবহার করব, যেটি দেখে আপনারা বুঝে নেবেন আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, এই কয়েকটি কারণই সাফা কবিরকে এত সিনিয়র হওয়ার পরও পিছিয়ে রাখে। একটা মজার তথ্য দিয়ে ভিডিওটি শেষ করি। সাফা কবিরের ক্যারিয়ারের প্রায় 60% নাটকে তার কো-অ্যাক্টর ছিলেন তৌসিফ মাহবুব। স্ক্রিনে তৌসিফকে নিয়ে আমি একটি বিশ্লেষণধর্মী ভিডিও আগেই প্রকাশ করেছি। চাইলে দেখে আসতে পারেন। আলোচনার আলো নিভে গেলেও আমি থাকবো তোমারই পাশে, তোমার ফিল্মমেট হয়ে।